ওয়েলকাম টু দ্য ই ক্লাসরুম। আজকে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা আমরা ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সটা ভিডিও আমরা করাই, তার আজকে 3 জুলাই। তাহলে 3 জুলাই যে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স, সেটাই কারেন্ট অ্যাফেয়ার্স আজকে আমরা করব। তো আপনারা প্রত্যেক দিন আমাদের এই চ্যানেলে আপনারা কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে পারেন। তাহলে আজকে যেটা হচ্ছে 3 জুলাই, 3 জুলাইতে কি কি ইম্পর্টেন্স কারেন্ট অ্যাফেয়ার্স, মানে গতকাল কি কি ইম্পর্টেন্স হয়েছিল আমাদের এখানে, সেটা নিয়ে পরীক্ষাতে কি কি আসতে পারে, সেটা নিয়ে আজকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সটা করব। তাহলে প্রথম কোশ্চেনে চলে আসি। তাহলে প্রথম কোশ্চেনটা দেখবেন, উইচ ডে সেলিব্রেটেড, মানে আমরা প্রথমে কোশ্চেন আমরা সেলিব্রেটেড নিয়ে আমরা শুরু করছি। তাহলে উইচ ডে, কোন দিন সেলিব্রেট করা হয় ওয়ার্ল্ড স্পোর্টস জার্নালিস্ট ডে, মানে আন্তর্জাতিক যে খেলা হয় তার যে খেলার মধ্যে যে জার্নালিস্ট থাকে, যারা থাকে, সে কোন দিনে সেলিব্রেট করা হয়। ঠিক আছে, তাহলে তার অ্যান্সার কি হবে? 2 জুলাই। মানে আজকে হচ্ছে 3 জুলাই। তাহলে গতকাল যেটা আমরা গতকাল যেটা ছিল, সেটা আমরা কি হিসাবে আমরা সেলিব্রেট করি? তাহলে আমরা সেলিব্রেট করি ওয়ার্ল্ড স্পোর্টস জার্নালিস্ট ডে। ঠিক আছে, তাহলে আমরা দেখব এই ডে যেটা শুরু হয়েছিল 1994 সাল থেকে এটা সেলিব্রেট করা হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা যেটা হচ্ছে, এটা হচ্ছে AIPS, মানে ইন্টারন্যাশনাল স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন। এই যে ইন্টারন্যাশনাল স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন, তার ফাউন্ডেশন হয়েছিল 1924 সালে। তার ফাউন্ডেশন কখন হয়েছিল? 2 জুলাই 1924 সালে। ঠিক আছে, সেটা নিয়ে কখন থেকে শুরু করেছিলাম? 1994 থেকে আমরা এই দিনটা সেলিব্রেট করছি। আজ যেটা মানে গতকাল যেটা ছিল, সেটা হচ্ছে 70th অ্যানিভার্সারি, 70তম আমরা এই ডেটা সেলিব্রেট করছি। ঠিক আছে, তাহলে কার ফাউন্ডেশন ডে উপরে আমরা এই ডেটা সেলিব্রেট করি? তাহলে AIPS। তাহলে AIPS এর ফুল ফর্মটা আপনারা যেখানে এখন কি হবে, AIPS এর ফুল ফর্ম কি হবে? তাহলে ইন্টারন্যাশনাল স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন, এটা হচ্ছে AIPS এর ফুল ফর্ম। ঠিক আছে, তাহলে সেটা নিয়ে আজকে আমরা ওয়ার্ল্ড স্পোর্টস জার্নালিস্ট ডে গতকাল 2 তারিখে আমরা সেলিব্রেট করেছিলাম। তাহলে আপনি বলুন, 1 তারিখে 1 জুলাইতে কি কি ডে সেলিব্রেট করা হয়? 1 জুলাইতে যে আমরা গতকাল যেটা ছিল কারেন্ট অ্যাফেয়ার্স, তার মধ্যে আমরা 1 তারিখে দেখেছিলাম। 1 তারিখে কোন কোন দিন সেলিব্রেট করা হয়? সব দিয়ে পড়লো ন্যাশনাল ডক্টরস ডে। ন্যাশনাল ডক্টরস ডে এটা কার নামে হয়? এটা আমরা জানি, ডক্টর বিধান চন্দ্র রয়, তার জন্মদিন এবং তার মৃত্যুদিন দুটোই 1 জুলাইতে ছিল। তার নামে আমরা ন্যাশনাল ডক্টরস ডে বলি। ডক্টর বিধান চন্দ্র ছিলেন সেকেন্ড চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল ছিলেন। ঠিক আছে, সেকেন্ড চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল ছিলেন। তাছাড়া 1 জুলাই আমরা কি কি করি? জিএসটি ডে। 1 জুলাই 2017 সালে এটা লাগু করা হয়েছিল। 3 নম্বর আমরা 1 জুলাইতে আর কি হয়? সিএ ডে, মানে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ডে। তাছাড়া 1 জুলাইতে আমরা কি কি সেলিব্রেট করি? ন্যাশনাল পোস্টাল ওয়ার্কার্স ডে। ঠিক আছে, তাহলে আমরা 2 জুলাইতে কি সেলিব্রেট করছি? তাহলে 2 জুলাইতে আমরা সেলিব্রেট করছি ওয়ার্ল্ড স্পোর্টস জার্নালিস্ট ডে। ঠিক আছে, তাহলে নেক্সটে চলে আসি। নেক্সট দেখবেন, ইন্ডিয়ান আর্মি, যে আমাদের আর্মি মানে ভারতের যেটা আর্মি, সে একটা জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ করেছিল, মানে অন্য দেশের সাথে একটা মিলিটারি এক্সারসাইজ করা হয়েছিল। সে মিলিটারি এক্সারসাইজের নাম হচ্ছে মাইত্রী। আমাদেরকে বলতে হবে সে মাইত্রী ইন্ডিয়া কোন দেশের সাথে মিলে আমরা এক্সারসাইজটা করি। তাহলে আনসারটা কি হয়ে যাবে? থাইল্যান্ড। তাহলে ইন্ডিয়া যে মাইত্রী এক্সারসাইজ করে, জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ, সে কোন দেশের সাথে মিশিয়ে করে? তাহলে তার আনসার হয়ে যাবে থাইল্যান্ড। ঠিক আছে, তাহলে এই মাইত্রী এক্সারসাইজ কোথায় হয়েছিল সেটা সব দিয়ে ইম্পর্টেন্ট। তাহলে আপনাকে বলতে হবে থাইল্যান্ডের একটা ফোর্ট আছে, সেটা হচ্ছে ভাচি রাপাকোরন, সেখানে এই এক্সারসাইজটা করা হয়েছিল। ঠিক আছে, কোন তারিখ থেকে কোন তারিখ? 1 থেকে 15 জুলাই 2024। ঠিক আছে, 1 থেকে 15 জুলাই 2024 অবধি এখা হবে। এটা কোন সালে শুরু হয়েছিল? এটা শুরু হয়েছিল 2006। মানে এই মাইত্রী এক্সারসাইজ ইন্ডিয়া থাইল্যান্ড 2006 থেকে শুরু করা হয়েছিল। ঠিক আছে, এটা বাইলেটারাল। বাইলেটারাল মানে হচ্ছে দুটোই দেশের মধ্যে থাকবে, কোনকে? ইন্ডিয়া অ্যান্ড থাইল্যান্ড, এই দুটো দেশ কোন এক্সারসাইজে? মাইত্রী এক্সারসাইজে। কোন বছরে শুরু হয়েছিল? 2006 থেকে। ঠিক আছে, এটা কোথায় করা হলো? এই বছর 2024 কোথায় করা হলো? সেটা হচ্ছে থাইল্যান্ডের একটা জায়গা, সেটা হচ্ছে ফোর্ট ভাচি রাপাকোরন, সেখানে এটা শুরু হয়েছিল।
ঠিক আছে। তাহলে এছাড়া অন্য অন্য এক্সারসাইজটা আমরাও দেখবো কি কি ইম্পর্টেন্ট এক্সারসাইজ। বজ্রপরিহার তাহলে ইন্ডিয়া অ্যান্ড ইউনাইটেড স্টেটস এর সাথে হলো হয় মানে বজ্রপরিহার এক্সারসাইজ। তারপর ইউথ অভ্যাস ইন্ডিয়া অ্যান্ড ইউএস এর সাথে যেটা ইম্পর্টেন্ট সেটা আমি এখানে দিয়ে দিলাম। শক্তি এক্সারসাইজ ইন্ডিয়া ফ্রান্সের সাথে। গরুদা এক্সারসাইজ ইন্ডিয়া ফ্রান্সের সাথে। বরুণা এক্সারসাইজ ইন্ডিয়া ফ্রান্স। তাহলে ইন্ডিয়া ফ্রান্স, গরুনা, বরুদা অ্যান্ড শক্তি। তাহলে জিভিএস এটা হচ্ছে আপনার ইন্ডিয়া ফ্রান্সের সাথে। ইন্ডিয়া জাপানের সাথে একটা হয় ধর্ম গার্জেন কার সাথে হয় ইন্ডিয়া ফ্রান্সের সাথে। আর একটা হ্যান্ড ইন হ্যান্ড এটা অনেকবার প্রশ্নতে এসছে। তাহলে কি হবে ইন্ডিয়া অ্যান্ড চায়না। ইন্ডিয়া চায়না এক্সারসাইজের নাম কি হ্যান্ড ইন হ্যান্ড। তাহলে গরুদা বরুণা অ্যান্ড দিয়ে কি হবে শক্তি এক্সারসাইজ ইন্ডিয়া ফ্রান্স। আর বজ্রপরিহার ইউথ অভ্যাস ইন্ডিয়া আর ইউএস এর সাথে যে এক্সারসাইজ হয় তার নাম এইগুলো হলো। তাহলে এটাও ইম্পর্টেন্ট, এটা আপনারা নোট করে রাখবেন। তাহলে নেক্সট কোশ্চেনে আসি। নেক্সট কোশ্চেন হচ্ছে সেন্ট্রাল রেলওয়ে। ঠিক আছে, সেন্ট্রাল রেলওয়ে একটা ইনস্টল করলো। ঠিক আছে, কি ইনস্টল করলো একটা 10 মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট। ঠিক আছে, ফ্লোটিং মানে হচ্ছে যে নদীর উপরে যে ফ্লোট করে সেই হিসাবে একটা ফ্লোটিং সোলার প্ল্যান্ট যেটা বসানো হয়েছে। ঠিক আছে, এটা কোথায় বসানো হয়েছে সেটা জিজ্ঞেস করছে। তাহলে রেলওয়ে সেন্ট্রাল 10 মেগাওয়াটের প্ল্যান্টের একটা মানে ফ্লোটিং সোলার প্ল্যান্ট। ঠিক আছে, মানে নদীর উপরে বা কোনো লেকের উপরে কোনো ঝিলের উপরে এইভাবে ফ্লোট করা একটা সোলার প্ল্যান্ট বসানো হয়েছে। এটা কোথায় বসানো হয়েছে তাহলে ইগতপুরী লেক। কোন লেকের উপরে ইগতপুরী লেক, এটা কোথায় আছে ওয়েস্টার্ন ঘাট। তাহলে ওয়েস্টার্ন ঘাটের উপরে ইগতপুরী লেক, সেখানে 10 মেগাওয়াট পাওয়ারের একটা সোলার প্ল্যান্ট বসানো হয়েছে। ঠিক আছে, তাহলে দেখো সেন্ট্রাল জোন কি করলো 10 মেগাওয়াট প্ল্যান্টের সোলার প্ল্যান্ট এটা বসেছে কার জন্য ইন্ডিয়ান রেলওয়ের জন্য। ঠিক আছে, তাহলে সেন্ট্রাল রেলওয়ে ইনস্টল এটা করে দিয়েছে কোন জায়গাটা দেখুন ইগতপুরী লেক কোথায় আছে এটা ওয়েস্টার্ন ঘাটে। ঠিক আছে, ওয়েস্টার্ন ঘাটের উপরে আমরা করলাম। তাহলে এটা আমরা দেখে নিলাম। তারপর দেখুন রেলওয়েটা কোথায় কোথায় হেডকোয়ার্টার, এটা মনে হয় খুবই ইম্পর্টেন্ট না বিখ্যাত। তাহলে দেখুন ইস্ট জোনের রেলওয়ে হেডকোয়ার্টার কোথায় কলকাতা। ইস্ট জোনের রেলওয়ে হেডকোয়ার্টার যেখানে আমরা পশ্চিমবঙ্গের মধ্যে এটা হেডকোয়ার্টার ইস্ট জোনে, মানে রেলওয়ের ইস্ট জোনে যদি যাই মানে আপনি যদি ধরেন এটা হচ্ছে সেন্ট্রাল, এটা হচ্ছে ইস্ট। তাহলে ইস্ট জোনে যদি রেলওয়ে হেডকোয়ার্টার যদি জিজ্ঞেস করা হয় তাহলে হবে কলকাতা, ওয়েস্ট বেঙ্গলের কলকাতা। ওয়েস্ট জোনে এইখানে যদি ওয়েস্ট জোনে যাই তাহলে কি হবে মুম্বাই, মানে মহারাষ্ট্রের মুম্বাই, এখানে হবে মহারাষ্ট্রের মুম্বাই। আর এখানে কি হচ্ছে ইস্টার হচ্ছে আমাদের কলকাতা। সাউথ জোনে কি হবে এখানে হয়ে যাবে চেন্নাই রেলওয়ে হেডকোয়ার্টার। তাহলে সাউথ হলো। নর্থে দেখুন নর্থ জোনে কি হবে নর্থ জোনে হয়ে যাবে আপনার নিউ দিল্লি। তাহলে চারটে ইম্পর্টেন্ট আছে, চারটে মনে রাখবেন। ইস্ট হচ্ছে কলকাতা, ওয়েস্ট হচ্ছে আপনার মুম্বাই, নর্থ হচ্ছে নিউ দিল্লি, সাউথ হচ্ছে চেন্নাই। তাছাড়াও দেখুন সেন্ট্রাল জোন এই মাঝখানে কি হচ্ছে তাহলে মাঝখানে হয়ে যাবে মুম্বাই। ঠিক আছে, এই মুম্বাই কি করেছে ওয়েস্টার্ন ঘাটের উপরে একটা 10 মেগাওয়াট প্ল্যান্টের ফ্লোটিং সোলার প্ল্যান্ট বসিয়েছে। তাছাড়া দেখুন নর্থ ইস্টার্ন জোন সেটা কি হচ্ছে গোরখপুর উত্তরপ্রদেশে হবে। নর্থ ইস্ট ফ্রন্টিয়ার জোন কোথায় হবে গুয়াহাটি আসামের মধ্যে। তাহলে দেখুন নর্থ ওয়েস্টার্ন জোন কি হবে জয়পুর রাজস্থানের মধ্যে, রাজস্থানের ক্যাপিটাল হচ্ছে জয়পুর। সাউথ ইস্টার্ন জোনে কি হচ্ছে কলকাতা, সাউথ ইস্টার্ন জোনেও কলকাতা। ঠিক আছে, তাহলে মানে কোন এমন রাজ্য আছে যেখানে রেলওয়ে দুটো হেডকোয়ার্টার, ঠিক আছে সেটা হয়ে যাবে কি কলকাতা। কলকাতা এমন একটা শহর যেখানে রেলওয়ের দুটো হেডকোয়ার্টার, দুটো জোনের হেডকোয়ার্টার। ঠিক আছে, কোনটা তাহলে ইস্টার্ন জোনের হেডকোয়ার্টার এবং সাউথ ইস্টার্ন জোন। ঠিক আছে, সাউথ ইস্টার্ন জোনের হেডকোয়ার্টার, এই দুটো জোনের হেডকোয়ার্টার কোথায় কলকাতা। ঠিক আছে, লাস্ট একটা কি হলো সাউথ ওয়েস্টার্ন জোন কি হবে হুবলি। ঠিক আছে, সাউথ ওয়েস্টার্ন জোনের কোথায় হচ্ছে হুবলি। তাহলে এটা ইম্পর্টেন্ট আছে আপনারা নোট করে নেবেন। নেক্সট চলে যাচ্ছি। তাহলে দেখুন রিসেন্টলি ওয়্যার ওয়াজ দ্য থার্ড ইউনাইটেড নেশন কনফারেন্স। ইউনাইটেড নেশন কনফারেন্স করালো কার উপরে আফগানিস্তানের উপরে, মানে আফগানিস্তান যেটা দেশ, ওই আফগানিস্তান দেশের উপরে ইউনাইটেড নেশন একটা কনফারেন্স করেছে। সেটা কোন জায়গা করেছে সেটা করেছে কাতার। তার ক্যাপিটাল কাতারের রাজধানী ক্যাপিটাল দোহা। সেটা কাতারের ক্যাপিটাল দোহার, সেখানে আফগানিস্তানের উপরে ইউনাইটেড নেশন একটা কনফারেন্স করেছে। ঠিক আছে, তাহলে ফার্স্ট টাইম, এটা প্রথমবার তালিবান মানে যে আফগানিস্তানে যেখানে সরকার
স্যার আফগানিস্তানের সরকারে কি আছে এখন? তালিবান, যেটা আফগানিস্তানে রাজ করছে, সরকার মানে চালাচ্ছে, আফগানিস্তান দেশটা চালাচ্ছে। তাহলে সে প্রথমবার পার্টিসিপেট করেছে ইউনাইটেড নেশন কনফারেন্স। এটা কোথায় হয়েছে? অন আফগানিস্তান কোথায় হলো? এটা দোহা। ঠিক আছে, কোন তারিখে? 30 জুনতে হয়েছে অ্যান্ড 1 জুলাই, মানে 30 জুন আর 1 জুলাইতে এটা কনফারেন্স হচ্ছে। কে করেছে? ইউনাইটেড নেশন কনফারেন্স, ইউনাইটেড নেশন করেছে, মানে অর্গানাইজার কে? ইউনাইটেড নেশন। কার উপরে কনফারেন্স হচ্ছে? আফগানিস্তানের উপরে কনফারেন্স হচ্ছে। তাহলে ইম্পর্টেন্ট কি আছে? প্রথমবার তালিবান ইউনাইটেড নেশন কনফারেন্সের যেটা এখানে যোগ দিয়েছে। ঠিক আছে, তাহলে এখানে দেখুন 25 কান্ট্রি এখানে ভাগ নিয়েছে। ঠিক আছে, তারপর আপনার অনেক কিছু এখানে কি কি হয়েছে সেটা আপনার এখানে লেখা আছে, সেটা এত ইম্পর্টেন্ট নয়। ঠিক আছে, তাহলে আমি দেখবো ইউনাইটেড নেশনের হেডকোয়ার্টার কি হলো। তাহলে ইউনাইটেড নেশনের হেডকোয়ার্টার কি হচ্ছে? নিউ ইয়র্ক। ঠিক আছে, নিউ ইয়র্ক, ইউএসএ নিউ ইয়র্ক। তাহলে হেডকোয়ার্টার কি হলো? হেডকোয়ার্টার নিউ ইয়র্ক সিটি। এটা কোথায়? ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তাহলে মেম্বারশিপ কত? ইউনাইটেড নেশনের কত মেম্বার আছে? তাহলে 193 মেম্বার অ্যান্ড 2টো অবজারভার। ঠিক আছে, তাহলে কত মেম্বার হচ্ছে? 193টা মেম্বার হচ্ছে আর 2টো অবজারভার স্টেট। এখন সেক্রেটারি জেনারেলের নাম কি? তাহলে সেক্রেটারি জেনারেল অনেকবার জিজ্ঞেস করা হয়, তাহলে আপনি মনে রাখবেন এখন সেক্রেটারি জেনারেল অ্যান্টোনিও গুটেরাস। অ্যান্টোনিও গুটেরাস ইনি কোন দেশ থেকে বিলং করেন? তাহলে ইনি বিলং করেন পর্তুগাল থেকে। ঠিক আছে, পর্তুগাল, আপনারা ক্রিস্টিয়ানো রোনাল্ডোর নাম শুনেই আছেন। তাহলে সেক্রেটারি জেনারেল পর্তুগাল থেকে। ভাস্কো ডি গামাও এসেছিল আমাদের, ভাস্কো ডি গামা, উনিও বিলং করে কোথা থেকে? পর্তুগাল থেকে। তাহলে অ্যান্টোনিও গুটেরাস যিনি এখন সেক্রেটারি জেনারেল, কার? ইউনাইটেড নেশনের সেক্রেটারি জেনারেল এখন কে? সেটা হচ্ছে অ্যান্টোনিও গুটেরাস। এস্টাবলিশমেন্ট মানে ইউনাইটেড নেশন কোন তারিখে স্থাপনা করা হয়েছিল? সেটা হচ্ছে 26 জুন 1945-এ। এটা ইউনাইটেড নেশনের এস্টাবলিশমেন্ট। ঠিক আছে, আমরা ইউনাইটেড নেশন ডে কোন তারিখে বানাই? তাহলে আমরা ইউনাইটেড নেশন ডে 24 অক্টোবরে বানাই। তাহলে কেন বানানো হয়? যেহেতু এস্টাবলিশমেন্ট হচ্ছে 26 জুনে, কিন্তু এটা লাগু করা হলো ইউনাইটেড নেশনকে, সেটা হচ্ছে 24 অক্টোবর 1945-এ। ঠিক আছে, তাহলে এস্টাবলিশমেন্ট ডেটা আলাদা অ্যান্ড ইনফোর্সমেন্ট ডে মানে লাগু করার দিনটা আলাদা। যেদিন লাগু করা হয়েছিল সেদিন হচ্ছে 24 অক্টোবর। তাই নিয়ে আমরা ইউনাইটেড নেশন ডে কোন তারিখে আমরা সেলিব্রেট করি? তাহলে আমরা 24 অক্টোবরকে আমরা সেলিব্রেট করি। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখবো আফগানিস্তান। আফগানিস্তানে দেখুন, আফগানিস্তান আমাদের কি হচ্ছে? আমাদের প্রতিবেশী দেশ, আমাদের ভারতের প্রতিবেশী দেশ। আচ্ছা আপনারা বলুন তো, ইন্ডিয়া অ্যান্ড আফগানিস্তানের বর্ডারের নাম কি? ইন্ডিয়ান আফগানিস্তানের বর্ডার আমাদের প্রতিবেশী দেশ তো। তাহলে প্রতিবেশী দেশ বলতে গেলে একটা বর্ডার থাকে, একটা বর্ডারে তাহলে নাম নিশ্চয়ই হবে। তাহলে আমরা জানি ইন্ডিয়ান আফগানিস্তানের বর্ডারের নাম হচ্ছে দুরান লাইন। ঠিক আছে, তাহলে ইন্ডিয়া আফগানিস্তানের বর্ডারে কত আছে, মানে লেন্থ আছে? তাহলে 106 কিলোমিটার ইন্ডিয়া আফগানিস্তান। আমরা জানি যে জায়গাটা পাকিস্তান এখন অকুপাই করে রেখেছে, যাকে আমরা পিওকে বলি, পাকিস্তান অকুপাইড কাশ্মীর বলি, সেই জায়গাটা সেটা আমাদের জায়গা। সেই জায়গাটা হচ্ছে আফগানিস্তানের বর্ডারের সাথে যুক্ত আছে। তাহলে সেই বর্ডারটার নাম হচ্ছে ডুরান লাইন। কত হচ্ছে? 106 কিলোমিটার হচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের প্রতিবেশী দেশ হচ্ছে আফগানিস্তান। তাহলে চলে আসুন নেক্সটে। বলছে এখানে কোশ্চেন আইসিসি মেন্স। আমরা জানি এখন আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ হলো। ঠিক আছে, কোথায়? 2024 হয়েছে। ঠিক আছে, 2-3 দিন আগে শেষ হলো, যেটা আমাদের ভারত সেখানে জয়ী হয়ে উঠলো। ঠিক আছে, তাহলে 2026-এ যে ওয়ার্ল্ড কাপ হবে, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আপনারা মনে রাখুন। যেহেতু আমাদের ইন্ডিয়া থেকে এটা জুড়ত আছে, তাই জন্য ইম্পর্টেন্টটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2026 এটা কোন কোন কান্ট্রিতে হবে, মানে কে হোস্ট করবে? ঠিক আছে, তাহলে কে হোস্ট করবে? তাহলে এখানে অ্যান্সার দেখুন, ইন্ডিয়া এন্ড শ্রীলঙ্কা, মানে দুটো কান্ট্রি 2026 ওয়ার্ল্ড কাপকে হোস্ট করবে। একটা হচ্ছে ইন্ডিয়া, একটা হচ্ছে শ্রীলঙ্কা। আচ্ছা বলুন তো, 2026 যে আইসিসি মেন্স ওয়ার্ল্ড কাপ হলো, এটা কোন কোন দেশে হয়েছে? তাহলে এটা হচ্ছে ইউএসএ অ্যান্ড ওয়েস্ট ইন্ডিজ। ঠিক, তাহলে এটা হলো। তাহলে আমরা মনে রাখবো, তো আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2026 কোথায় হবে? ইন্ডিয়া অ্যান্ড শ্রীলঙ্কা, এই দুটো দেশে হবে। তাহলে এখানে দেখুন টি20 ওয়ার্ল্ড কাপ 2024, এখানে কে উইনার হলো? উইনার হয়েছে ইন্ডিয়া। ইন্ডিয়া উইনার অ্যান্ড রানার হচ্ছে সাউথ আফ্রিকা।
তাহলে 2024 আইসিসি মেন্স ওয়ার্ল্ড কাপে কে হলো ম্যান অফ দ্য ম্যাচ বা প্লেয়ার অফ দ্য ম্যাচ কে হয়েছে? বিরাট কোহলি। বিরাট কোহলিকে আমরা নিক নেম চিকুও বলি, চিকু। ঠিক আছে, তাহলে আপনি টুর্নামেন্টের কে হচ্ছে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট কে হলো? আমরা জানি জসপ্রীত বুমরাহ। ঠিক আছে, এই দুটো আমাদের ইন্ডিয়া থেকে, আমাদের দুটো ইন্ডিয়ার প্লেয়ার, জসপ্রীত বুমরাহ ইন্ডিয়া প্লেয়ার এন্ড বিরাট কোহলি ইন্ডিয়া প্লেয়ার। তাহলে প্লেয়ার অফ দ্য ম্যাচ বিরাট কোহলি এন্ড জসপ্রীত বুমরাহ সে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছে। আইসিসি ওয়ার্ল্ড কাপ কোন বছর থেকে শুরু হয়েছে? তাহলে আইসিসি ওয়ার্ল্ড কাপ 2007 থেকে শুরু হয়েছে। ঠিক আছে, 2007 থেকে শুরু হয়েছিল। সেটা কোথায় হলো? সেটা কোন কান্ট্রি হোস্ট করেছিল? তাহলে সাউথ আফ্রিকা কান্ট্রি হোস্ট করেছিল। 2007 এর উইনার কে হয়েছিল? তাহলে সব দিয়ে প্রথম যখন আইসিসি ওয়ার্ল্ড কাপ শুরু হলো, সব দিয়ে প্রথম বছর আমাদের ইন্ডিয়া, আমাদের ভারত উইনার হয়েছিল সব দিয়ে প্রথম যে আইসিসি ওয়ার্ল্ড কাপ শুরু হয়েছিল। তাহলে এই আইসিসি ওয়ার্ল্ড কাপে সব দিয়ে বেশি রান কে করেছে এখন আপাতত? তাহলে সব দিয়ে বেশি রান কে করেছে? বিরাট কোহলি, 1292 রান। সে এখনো সব দিয়ে বেশি রানের কার খাতায় আছে? এখন বিরাট কোহলি খাতায় আছে। সব দিয়ে বেশি উইকেট কে নিয়েছে? তাহলে বাংলাদেশের একটা বলার হচ্ছে সাকিবুল হাসান, 50 উইকেট, সব দিয়ে বেশি উইকেট তার এখন তার এখানে আছে, মানে সাকিবুল হাসানে আছে। ঠিক আছে, তাহলে মোস্ট সাকসেসফুল মানে সে সব দিয়ে আইসিসি ওয়ার্ল্ড কাপ সব দিয়ে বেশিবার কে জয়ী হয়েছে? তাহলে ইন্ডিয়া, ইংল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজ, এই তিনটেই কান্ট্রি দুবার করে ওয়ার্ল্ড কাপ করেছে। তাহলে ইন্ডিয়া সব দিয়ে প্রথমবার 2007 আর 2024 যেটা চলছে সেখানে ইন্ডিয়া দুবার জয়ী হয়ে উঠেছে। ঠিক আছে, তাহলে আমরা দেখেই নিলাম সবকিছু ইম্পর্টেন্ট পোস্ট করে নিলাম। ঠিক আছে, তাহলে নেক্সটে চলে আসি। আবার দেখুন জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ চলে এসছে। এটা নাম হচ্ছে নমেডিক এলিফ্যান্ট। তাহলে নমেডিক এলিফ্যান্ট এটা কোন কোন কান্ট্রি মিলিটারি এক্সারসাইজ করে? তাহলে একটা হচ্ছে আমাদের ইন্ডিয়া, ইন্ডিয়া আর্মি অ্যান্ড দ্য মঙ্গোলিয়ান আর্মি, এই দুটো কান্ট্রি কি করে জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ করে, তার নাম হচ্ছে নমেডিক এলিফ্যান্ট। ঠিক আছে, তাহলে এর আগে আমরা দেখে নিয়েছি গরুদা, গরুদা, বরুণা এন্ড শক্তি। এই তিনটে কার কার সাথে হয়? এই তিনটে হয় ইন্ডিয়া এন্ড ফ্রান্সের সাথে। ঠিক আছে, তাহলে বলুন যুদ্ধ অভ্যাস, যুদ্ধ অভ্যাস কার কার সাথে হয়? যুদ্ধ অভ্যাস ইন্ডিয়া এন্ড ইউএসএ সাথে। হ্যান্ড ইন হ্যান্ড, হ্যান্ড ইন হ্যান্ড কার কার সাথে হয়? ইন্ডিয়া এন্ড চাইনার সাথে। তারপর কি হচ্ছে মাইত্রী, মাইত্রী কার সাথে হয়? মাইত্রী হয় ইন্ডিয়া এন্ড থাইল্যান্ডের সাথে। ঠিক আছে, আর এখন হলো নমেডিক এলিফ্যান্ট কার কার সাথে হবে? ইন্ডিয়া এন্ড মঙ্গোলিয়ার সাথে। ঠিক আছে, এরা কি করবে? এরা কিভাবে কমিউনিকেট করবে? কোথায়? আপনার সেমি আরবান বা রুরাল এরিয়াতে হবে বা মাউন্টেন এরিয়াতে কিভাবে কমিউনিকেট করা হবে, সেটাই হচ্ছে এক্সারসাইজের মেন যেটা এ আছে, মানে মেন উদ্দেশ্য হচ্ছে সেটাই এই এক্সারসাইজে করা হবে। কিভাবে আমরা মাউন্টেন এরিয়াতে কমিউনিকেট করা যাবে আর্মির মধ্যে, সেটা নিয়ে এক্সারসাইজ করা হবে। নেক্সটে চলে আসুন। দেখুন হু ইনঅগ্রেটেড, কে ইনঅগ্রেট করেছে? উইপন সিস্টেম স্কুল। ঠিক আছে, উইপন সিস্টেম একটা স্কুল ইনঅগ্রেট করা হয়েছে। কোথায় হয়েছে? বেগমপাট, হায়দ্রাবাদে। হায়দ্রাবাদে একটা জায়গা বেগমপাট, সেখানে একটা স্কুল ইনঅগ্রেট করা হয়েছে, তার হচ্ছে উইপন সিস্টেম স্কুল। কে করেছে? তাহলে আমাদের যেটা এয়ারফোর্সের সব দিয়ে বড় যে অফিসার, সব দিয়ে বড় যিনি অধিকারী ইন্ডিয়ান এয়ারফোর্সে, তার নাম হচ্ছে চিফ মার্শাল ভি.আর. চৌধুরী। তিনি ইনঅগ্রেট করেছেন উইপন সিস্টেম স্কুল ইন বেগমপাট, হায়দ্রাবাদে। ঠিক আছে, তাহলে ইন্ডিয়ান এয়ারফোর্স যিনি চিফ মার্শাল আছেন ভি.আর. চৌধুরী টুয়েসডে মানে মঙ্গলবারে কি করেছেন? একটা নতুন এস্টাবলিশ করেছেন উইপন সিস্টেম স্কুল অ্যাট এয়ার ফোর্স স্টেশন বেগমপাট, হায়দ্রাবাদ। হায়দ্রাবাদে একটা এয়ারফোর্সের একটা স্টেশন আছে, ও সেখানে একটা স্কুল উনি ইনঅগ্রেট করেছেন। আচ্ছা, তার নিয়ে আমি তিনটে ইম্পর্টেন্ট কোশ্চেন এখানে আসতে পারে। সেটা হচ্ছে এখন চিফ অফ ডিফেন্স স্টাফ কে নিয়ে আছেন, সিডিএস যাকে বলা হয়, তিনি এখন কি আছে? এখন হচ্ছে জেনারেল অনিল চৌহান। তো জেনারেল অনিল চৌহান কি আছেন এখন? চিফ অফ ডিফেন্স এয়ার স্টাফ। তাহলে চিফ অফ আর্মি স্টাফ মানে আর্মি যেটা হচ্ছে তার কে হেড এখন কি আছে? সব দিয়ে বড় হয়েছেন চিফ যাকে বলা হয়। তো এখন নতুন হয়েছেন কে হচ্ছেন? জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। আর নেভেলের মানে সমুদ্রের মধ্যে যিনি যে থাকে আমাদের আর্মি আছেন, তার চিফ কে আছেন? নেভেল স্টাফ যাকে বলা হয়, তাহলে অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী। তাহলে সব দিয়ে প্রথম মানে সব দিয়ে মানে আর্মির মধ্যে বা যেটা হচ্ছে সব দিয়ে বড় যিনি অফিসার হচ্ছেন
সেটা তাকে বলা হয় সিডিএস, জেনারেল অনিল চৌহান। তারপর হচ্ছে আর্মি, আর্মিতে হচ্ছে উপেন্দ্র দ্বিবেদী। তারপর হচ্ছে জলের মধ্যে হচ্ছে দীনেশ কে ত্রিপাঠী। তার মধ্যে হচ্ছে হাওয়া মানে আকাশের মধ্যে তিনি হচ্ছেন VR চৌধুরী। ঠিক আছে, তাহলে নেক্সট কোশ্চেনে চলে আসি। এটা লাস্ট কোশ্চেন আজকে আমাদের। তাহলে একটা 16 ফাইন্যান্স কমিশন যেটা হয়েছে, তার 16 ফাইন্যান্স কমিশনের কি কি এজেন্ডা নিয়ে রেডি হলো, মানে আমাদের কি হয় 5 বছরের জন্য একটা ফাইন্যান্স কমিশন রেডি করা হয়। ঠিক আছে, সে আর্থিকভাবে কে কাকে, মানে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং রাজ্য যেটা সরকার আছে তার মধ্যে কিভাবে আমরা ফাইন্যান্সিয়াল রিলেশনটা রেডি করব বা কিভাবে রিলেশন থাকবে, তার দায়িত্ব হচ্ছে ফাইন্যান্স কমিশনের দায়িত্ব হচ্ছে। মানে যে ট্যাক্স গুলো আছে, সে ট্যাক্স গুলো কোন রাজ্যকে কিভাবে কত টাকা দেব, সে কতভাবে কাকে বিতরণ করা হবে, সে তার দেখা দায়িত্ব কি আছে, ফাইন্যান্স কমিশনের দায়িত্ব আছে। এটা হচ্ছে একটা কনস্টিটিউশনাল বডি, মানে আমাদের সংবিধানে এই বডির উল্লেখ করা হচ্ছে। এটা হচ্ছে একটা কনস্টিটিউশন বডি। যদি কনস্টিটিউশন বডি থাকে তাহলে একটা না একটা আর্টিকেল থাকবে, না একটা ধারা থাকবে। তাহলে কোন ধারাতে ফাইন্যান্স কমিশনকে আমাদের এখানে লেখা আছে আমাদের সংবিধানের মধ্যে, তাহলে আর্টিকেল হচ্ছে আর্টিকেল নাম্বার 280। তাহলে আর্টিকেল নাম্বার 280-র মধ্যে ফাইন্যান্স কমিশনের উল্লেখ আছে। ঠিক আছে, তাহলে 15 ফাইন্যান্স কমিশন আমাদের এখানে শেষ হয়ে গেছে। 16 কমিশন যেটা হচ্ছে সে এখন কাজ করছে। তাহলে 16 ফাইন্যান্স কমিশনের যিনি চেয়ারম্যান, মানে যিনি সব দিয়ে হেড, তিনি কে আছেন, তিনি হচ্ছেন অরবিন্দ পানিগরিয়া। প্রফেসর অরবিন্দ পানিগরিয়া তিনি কি ছিলেন, আগে চিফ ইকোনমিস্ট ছিলেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের, এন্ড ইনি এখন কি হচ্ছেন, চেয়ারম্যান আছেন কার, 16 ফাইন্যান্স কমিশনের চেয়ারম্যান আছেন। ঠিক আছে, সে এখন কি হচ্ছে 16 ফাইন্যান্স কমিশনের চেয়ারম্যান যদি জিজ্ঞেস করা হয় তো ডক্টর অরবিন্দ পানিগরিয়া। ঠিক আছে, তো ফাইন্যান্স কমিশন কি কত বছরের জন্য হয়, তাহলে 5 বছরের জন্য হয়, 5 এর জন্য হয়। ঠিক আছে, তাহলে কোন ধারায় এনার উল্লেখ করা আছে, আর্টিকেল নাম্বার 280 করেছে। কি কি করে, সেন্ট্রাল গভর্নমেন্ট এন্ড স্টেট গভর্নমেন্টের মধ্যে যে রিলেশন থাকে, সেই রিলেশনকে কিনি এস্টাবলিশ করা, কে দেখে, সে দেখে ফাইন্যান্স কমিশন। এই ফাইন্যান্স কমিশন সবচেয়ে প্রথমবার কখন এস্টাবলিশ করা হয়েছিল, 1951-এ। কোন আইনে, তাহলে ফাইন্যান্স কমিশন মিসকেলিনিয়াস প্রভিশন অ্যাক্ট 1951 সালে এটা কমিশনকে এস্টাবলিশ করা হয়েছিল। ঠিক আছে, তাহলে আমরা এইটাই নিয়ে এটা আলোচনা হলো। তাহলে আমরা দেখবো এই ফাইন্যান্স কমিশন যেটা 73 74 যেটা হচ্ছে আপনার যেটা পঞ্চায়েত যেটা এই আছে মিউনিসিপ্যালিটি, সেটাও নিয়ে একটা আলোচনা করা হচ্ছে। এর মধ্যে কিভাবে ওদেরকে আমরা টাকা দেব, কিভাবে ওদেরকে একটা ডেভেলপমেন্ট উন্নয়ন ভাবে নিয়ে যাব, সেটা হচ্ছে। তাহলে আমরা আজকে এই 8টা যেটা আমরা করলাম কারেন্ট অ্যাফেয়ার্স, আশা করি সবাই কিছু না কিছু শিখতে পেয়েছেন। যদি আমাদের এই ক্লাসটা ভালো লেগেছেন তাহলে আমাদের এই ক্লাসরুমকে আপনারা সাবস্ক্রাইব করুন আর লাইক করুন আর নিশ্চয়ই শেয়ার করুন। আবার দেখা হবে কালকে। সবাইকে ধন্যবাদ।